স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ইয়া আল্লাহ, কি এমন হয়েছে? এত ভালোবাসা কেন আমার জন্য? শিফা বলে উঠল। তুমি না মরে গেছো, উঠে আসছো কি করে? আতকে উঠল লিমন, শব্দ করেই বলল। ইন্নানিল্লাহ, আল্লাহ আল্লাহ রহম করো। কি বলিস শিফা? শাহিন ধমকে বলে, হারামজাদা, তোর ফোন কই? আরে বইগুলো না, মিষ্টি কিনতে গেলাম, পাশে ফোন রেখে টাকা দিচ্ছিলাম, দোকানদারকে এক চোর এসে ফোন নিয়ে দিল দৌড়। ওই শালার পেছনে ছুটেও পেলাম না। দেখো, হাত কেটে গিয়েছে উষ্টা খেয়ে পরে আর খুঁজে না পেয়ে এদিকে চলে এলাম। মিষ্টি রাখলাম টেবিলের উপর, ফোনটাও গেল আমার। পুরান ফোন আমার, এত আফসোস নাই। রায়হান সাহেব খেকিয়ে উঠলেন। তুই আসস মিষ্টি নিয়ে, এদিকে তোর বড় মা, বউ, বোনরা সব শোক করছে। শেফালি সকলের সামনে হঠাৎ হেসে উঠল। ও তাহলে ফোন চোর মরেছে, তুই না? ধমকে উঠল শাহাদ। যে মারা যাক, হাসির কিছু দেখছি না। চোরের জায়গায় লিমন থাকাটা অস্বাভাবিক কিছু ছিল না। দোয়া করো যে ও সুস্থ আছে। ফোনের উপর দিয়ে গেছে, জান বেঁচেছে, আলহামদুলিল্লাহ। লিমন, ফ্রেশ হয়ে নাও। শাহাদ উঠে নিজ কামরায় যাওয়ার আগে তাহি এবং লিমন দুজনের মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে থেকো দুজন, ভালো লাগছে তোমাকে দেখে। শাহাদ ভেতরে ঢুকতে শাহিন পিঠের উপর কিল দিয়ে বলল, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আল্লাহ, কলিজায় পানি ছিল না। লিমন সোফায় বসে তাহির দিকে তাকালো। মেয়েটার চোখে এখনো পানির দাগ। তবে কি ওর বউ ওর জন্য কাঁদলো? সম্পর্কটা ধীরে ধীরে শক্তপোক্ত হচ্ছে। তবে সুলতানা কবির তাহিকে বলল, লিমনকে রুমে নিয়ে যা, হাতটা ড্রেসিং করে দে, আমি খাবার পাঠাচ্ছি। বেরিয়ে পড়ো। আদেশের স্বর ফোনের ওপাশ থেকে কানে বাজতেই যার যার কাজে বেরিয়ে পড়ল সেই প্রতীক্ষিত প্রভাত। পরের দিন উন্মোচন হবে নতুন দ্বার, শায়রি গর্জন পুনরায় উঠবে। খুলেছে পুরনো সব মুখোশ। এখন রাতের আধারে সুসজ্জিত হবে পুরনো প্রাঙ্গণ। সম্মুখে ফিরবে প্রাণোদিত ব্যক্তি, সকল গোপনীয়তা ভেঙে। ঘড়িতে অ্যালার্ম বেজে উঠেছে বারবার। শাহেজা উঠে কাঁদছে। মেয়েকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে পাশ ফিরে দেখে মানুষটা নেই। চোখ কষলে নেমে পড়ল খাট থেকে। ওয়াশরুমের দরজা খুলে গেল। ঘড়িতে 5টা। বুঝতে পারল সালাদ আদায়ের জন্য উঠেছে। দিয়া খানিকটা হেসে নিজে অজু করে আসলো। এসে দেখে 2টো জায়নামাজ বিছানো। স্বামীর পেছনে সালাদ আদায় করলো। শাহাদকে শুধালো, চা বানিয়ে দেবো? আমি নিয়ে আসছি, তুমি বসো। দেখে মনে হচ্ছে জেট ল্যাগ লেগেছে তোমার। রেস্ট নাও। তাই একটু আছে, চলুন আমিও যাবো কিচেনে। কিচেনে যেতেই শাহাদ চায়ের পানি বসাতে বসাতে বলল, আজকে টিভিতে যদি কোনো এলোমেলো সংবাদ দেখতে পাও, একদম বিচলিত হবে না, কেমন? কেমন সংবাদ? পদত্যাগ করেছে। দিয়ার মুখে হাত। হতভম্ব হয়ে মাথায় হাত রেখে বলল, ইয়া আল্লাহ, কেন? কি করবে এত পাওয়ার দিয়ে? চারদিকে শত্রু বাড়িয়েছি, একটু শান্তি চাই। আমার কাজ হয়ে গেছে, রাশেদের কেসের সমাধান হয়েছে। কি করবেন এবার? শাহাদ হাসছে। কথা বলতে বলতে পানি ফুটে গিয়েছে। 2টো টি ব্যাগ বের করে চুবিয়ে দিয়ে দিয়ার দিকে এক কাপ বাড়িয়ে দিয়ে বলল, দিন রাত লটকন আর স্ট্রবেরি খাবো। মুখ ঘুরিয়ে দিয়া হাসিটাকে আড়াল করে পুনরায় বলল, আগে তো এমন ছিলেন না এমপি। এখন আর এমপি নেই, কি ডাকবে ভেবে নাও। যাই ডাকি তাই নাই হয়ে যায়। শেজার বাবাই ভালো। চাইলে ফারার স্বামীও ডাকতে পারো, অথবা অন্যদের মতো। এই শুনছেন? ওগো, একটু এদিকে আসুন। সাউন্ডস ইন্টারেস্টিং, রাইট? আপনি এইসব কথা কোথায় পান বলুন তো? ততক্ষণে দুজনের চা খাওয়া শেষ। কাপ দুটো ধুয়ে বলল, আমি যে কি জিনিস এখন আপনি বুঝলেন না শাহাদ প্রিয়া। তীক্ষ্ণ চোখে দিয়া বোঝার চেষ্টা করছে দুজনের মাঝে নিবিড় কথোপকথন। কাল বলেছিলাম আমার প্রাপ্য চেয়ে নিব, আজ সময় এসেছে। কি প্রাপ্য? সন্ধ্যা হোক, তখন চাইব। আমি তো ভাবলাম আপনি আবার টিপিক্যাল স্বামীদের মতো শেজার ভাই চাইবেন।
শাহাদ হো হো করে হেসে বলল, ওটা চাইতে হবে কেন? আল্লাহ দিলেই আসবে। সেখানে তো আমার কন্ট্রিবিউশনও থাকবে, তাই না? কিভাবে যে এত বেফাস কথা বলেন? হ্যাঁ, কেউ দেখবে কি করছেন? তাতে কি, হালাল বৈধ বউ কোলে নিয়েছি, কাউকে পরোয়া করি নাকি? অন্যের বউ নিয়ে তো যাইনি। না, ঠিক আছে। আপনার ভাষ্যমতে এই বাড়িতে আপনার কিছু সন্তান তুলো ভাই বোন থাকে, ওরা যদি দেখে? শাহাদ মুচকি হাসি দিয়ে বলল, এখন কেউ উঠবে না, আরো কিছুক্ষণ পর উঠবে। তোমার দেবররা উঠলে উঠতে পারে। দিয়া চমকে গিয়ে প্রশ্ন করলো, মানে কোন দেবর? মেজর আর বিচ্ছু। ছি, কি বলেন এগুলো? আপনি না বড়? মজা করলাম। রুমে ঢুকে দরজা আটকানোর জোর শব্দ। শাহিন এক পাশ থেকে বেরিয়ে এলো, অপর পাশ থেকে লিমন। দুজন দুজনকে দেখে লাফিয়ে উঠেছে। শাহিন লিমনকে ধমকে বলল, এই, তুই এখানে কি করিস? লিমন নাক মুখ কুচকে বলে, তুমি কি করো? ক্ষুধা লেগেছে তোর ভাবির, ভাবলাম নুডলস করে দিই। তুই কেন এসেছিস? তোমার বোনের মাথা ব্যথা করছে, ভাবছিলাম 1 কাপ কড়া চা দিব। রাতে কেঁদেছে অনেক। শাহিনের ফোনে মেসেজ আসতেই তাকিয়ে দেখে ভাইজান। শাহিন ভুলবশত মেসেজ জোরেই পড়ল। মেকানিক ডেকে এনে আজই গিজার লাগাবে 2 রুমে। গর্ধব। লিমন শাহিনের দিকে তাকিয়ে বলে, আজব বেজ্জতে, ভাইজানের চোখ দুটো সব ধরা পড়তে হবে কেন? শাহিন মুখটা প্যাঁচার মতো করে বলল, আমাদের কাজগুলোও তো সেরকম। এই সময়টাতে বের না হলেও পারতাম। ভাইজানের জায়গায় এখন আব্বু বা আম্মু বের হলে কি হতো? কি হতো? যা সত্যি তাই বলতাম। সাদে ভাইজান তোকে বেকল ডাকে না, হতো ছাড়া। ভাইজান যে ভাবিমাকে কোলে নিল। আরে বোকা, আমাদের দুজনকে আড়াল করতেই কোলে নিয়েছে, যেন ভাবিমা আমাদের দিকে না দেখে। নিজের দিকে তাকিয়ে দেখ, উল্টো টি শার্ট পরেছিস। লিমন মুখ চেপে হেসে বলে, আমি না হয় বেয়াক্কেল, তুমি কি? গায়ে ভুলে ভাবির ওড়না পেঁচিয়ে এসেছো টাওয়ালের জায়গায় মনে হয়। লিমন তখনও হাসছে। হেসে কুটি কুটি হয়ে বলল, ভাইয়া সরি, যেমনটা ভাবছো অমন কিছু না। উল্টো টি শার্ট পরেছি এটা সত্যি। রাতে অস্থির লাগতে খুলে ঘুমিয়েছিলাম। অ্যালার্মের শব্দে উঠে দেখি পিজি যান আমার মাথার পাশে বসেই ঘুমাচ্ছে। জাগালাম, পরে বলল মাথা ধরেছে, তাই তড়িঘড়ি করে উল্টো টি শার্ট পরে এলাম। কিন্তু তোমার ব্যাপারটা বুঝলাম না। আমার কোনো ব্যাপার নেই, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীরের ওড়নায় মুখ মুছি, ওটাই গলায় ঝুলিয়ে চলে এসেছি। আমি কি জানতাম এমন সিচুয়েশনে পড়ব? চেয়েছি ভাইজান কি ভাবলো। লিমন ফোঁস করে দম ফেলে বলল, কি আর ভাববে, তোমারটা গায়ে মাখেনি। আমার ক্ষেত্রে তো বোধহয় ভেবেই নিয়েছে নেক্সট বুড়ব্বার ডাকতে আরেকজনকে নিয়ে আসবো। শাহিন হেসে বলল, মন্দ বলিসনি। তোমার বোনকে বলে দেখো আমাকে ঝাঁটা শার্টটা নিয়ে দৌড়াবে। বেশরম, ঘুমাতে যা। কিভাবে বড় ভাইয়ের বউয়ের সাথে কথা বলছিস? বকতে বকতে শাহিন চলে গেল। এদিকে লিমন মুখ বেঁকিয়ে বলল, সব তো নিজেই বলল, আর দোষ আমার। যত দোষ সব মিলিয়ে ঘোষের। চা নিয়ে রুমে ঢুকেই দেখে তাহির মাথায় ঘুমটা। সালাদ আদায় করেছে হয়তো। গায়ের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, যা হয়নি ভাইজান তাই ভেবে বসে আসে। দোয়া পরে লিমনের গায়ে ফু দিয়ে ঘুমটা খুলে বলল, কি হয়নি? আর ভাইজান এলো কি করে? গেলে তো চা বানাতে। সে অনেক কাহিনী, বাদ দিন। চাটা খেয়ে নিন, বারান্দায় চলুন, গল্প করব। সকাল 10টা। শাহাদের স্টাডি রুমে ব্যস্ত সমাবেশ এখন। বাড়ি ভর্তি মেহমান। শাহাদ আসার পর থেকে বাড়িতে অতিথিদের হিড়িক পড়েছে। তবে এক্ষেত্রে শাহাদ সকলকে ফোন দিয়ে জানিয়েছে আসতে। স্টাডি রুমে এই মুহূর্তে লিমন, ইয়াস, তানভীর, নোমান, পাভেল এবং শাহিন আছে। তুহিন, হামজা এবং লাবিব বাইরে। প্রস্তুতি চলছে গোপনীয় কিছুর। লিভিং রুম দিয়ে স্টাডি রুমে প্রবেশের দরজা এখন খোলা। বেডরুমের দরজা বন্ধ আছে। রায়হান সাহেবের রুম থেকে বের হয়ে শাহাদ সরাসরি স্টাডি রুমে ঢুকে 6 স্পাইডারের মুখোমুখি বসলো। রুম থেকে পাভেল ব্যতীত সবাইকে বের হওয়ার নির্দেশ দিয়ে বলল,
পরবর্তী নির্দেশের পূর্বে যেন কেউ এখানে পা না রাখে। সকলে বেরিয়ে পড়তেই পাভেলের দিকে বান ছুড়ল। বয়সে আমি নিজেই অনেক বড় ফাড়া থেকে। বয়স আমার জন্য কোনো ব্যাপার না। প্রশ্ন হচ্ছে আমার বোন কয়বার অপমানিত হয়েছে তোমার কাছে মিস্টার পাভেল? ধুকপুক শুরু করেছে বুকের মাঝে। যা হওয়ার ভয় ছিল তাই পাভেলের সাথে হলো। নিশ্চিত ঘরের কোনায় ক্যামেরা লাগানো, নতুবা এই খবর যায় কি করে সুদূর গ্যালাপোগাস। শাহিন নিজেই তো ঘাবড়ে আছে। মাথা আনাতো পাভেলের। পরে মনে হলো বস প্রশ্ন করেছে, চুপ থাকাটা অপমান। হালকা মাথা তুলে বলল, বস একটি বারও অপমান করেনি। বকা দিয়েছি, দূরে থাকতে বলেছি। 2 দিন আগে কথা শুনিনি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে চর মেরেছি। আপনি বললে মাপ চাইব। শাহাদ ঠোঁটের কোণে তার ছেলের হাসি ঝুলিয়ে বলে, ও আচ্ছা, তা চর মারার অধিকার কে দিয়েছে? সরি বস, আমি মাপ চেয়ে নেব। তখনই শিফা ঢুকলো স্টাডি রুমে। শাহাদের সামনে এসে দাঁড়াতেই পাভেল দাঁড়িয়ে পড়ল, মাথা নোয়ানো। শিফার দিকে না তাকিয়েই বলল, শিফা সরি, সেদিনের চরের জন্য। শাহাদ গম্ভীর স্বরে বলল, পাভেল, শিফাকে জানাওনি তোমার জন্য পাত্র রেডি? মানে বস? আমতা আমতা করছে পাভেল। আচ্ছা সমস্যা নেই, আমি জানিয়ে দিচ্ছি। শিফা তোমার পাভেল ভাইয়ার বিয়ে আগামী মাসে। আশা করি এমন কিছু করবে না যাতে বাড়ির মান সম্মান ক্ষুণ্ণ হয়। ভাইয়ের সামনে ফুপিয়ে কেঁদে দিল ছোট্ট শিফা। শক্ত হয়ে দাঁড়িয়ে আছে পাভেল। নির্বুদ্ধিতা যেন এই মুহূর্তে ঘিরে ধরেছে। কি দরকার ছিল মেয়েটাকে জানানোর? শাহাদের ফোন আসাতে উঠে খানিকটা দূরে গিয়ে রিসিভ করলো। পাভেল শিফার দিকে তাকাতেই দেখে মেয়েটা কেঁদে যাচ্ছে। ক্ষীণ স্বরে বলল, শিফা এটাই তোমার জন্য ভালো হবে, কেঁদো না। শিফার চোখের দিকে সরাসরি তাকালো। লাল লাল চোখগুলো যেন ভস্ম করে দিচ্ছে পাভেলকে। কিছুটা পাভেলের দিকে এগিয়ে এসে বলল, আপনার বিয়ের দিন সবচেয়ে বেশি খুশি পাবেন আমাকে। সবচেয়ে বেশি আনন্দ করব সেদিন আমি যখন 2 কদম এগিয়েছিলাম, আপনি কি পারতেন না 1 কদম আগাতে? আপনি বরং 3 কদম পিছিয়েছেন। অভিনন্দন পাভেল ভাই, আমি খুব খুশি। বেরিয়ে গেল শিফা। শাহাদ নিজের জায়গায় এসে বসলো। পাভেলকে বসার অনুমতি দিয়ে বাকিদের আসতে বলল। প্রায় ঘন্টা খানেক মিটিং করলো, সাথে বাকিদের জানিয়ে দিল পাভেলের বিয়ের কথা। থমথমে পরিবেশ তৈরি হয়েছে স্টাডি রুমে। ওদের কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল। শাহাদ বের হওয়ার পর পাভেল দুহাতে মুখ ঢাকলো। নিস্তব্ধতা ঘেরা কামরা। প্রায় 10 মিনিট কেউ পাভেলের নীরবতা ভাঙেনি। এখন মনে হলো ওকে একটু একা ছাড়া প্রয়োজন। তানভীর রিয়াজ ঘটনা পুরোপুরি না জানলে বাকিদের সাথে নীরবতা পালন করছে। শাহিন পাভেলের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নোমান টিস্যু এগিয়ে দিল। মুখ থেকে হাত সরাতেই বাকিরা লক্ষ্য করলো ভেজা গাল, ভেজা চোখ। দুটো বাক্য বেহায়ার মতো সবার সামনে বলে ফেলল, শাইন, আমি কি করে শিফার জায়গায় অন্য মেয়েকে মেনে নেব? ভাবতে ভেতরটা ফেটে যাচ্ছে। অন্যদিকে এই সাহসটুকু নেই যে ভাইজানকে বলবো শিফাকে দিয়ে দিন। মুখে শব্দ না করে কাঁদছে পাভেল। পুনরায় বলল, আমার অনুভূতির 1% আমি শিফাকে আজ অবধি দেখাইনি। এতদিন আমলে নিইনি। আজ মনে হচ্ছে আমি ওকে ছাড়া শ্বাস নিতে পারবো না। সবাই উঠে এসে জড়িয়ে ধরল। নোমান বুঝিয়ে বলল, বলে যাই সব, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভুল হলেই মারাত্মক বিপদ। বসকে গন্তব্যে পৌঁছানো আমার দায়িত্ব। দুহাতে চোখ মুছে বলল, আচ্ছা শাহিন, আমি চিরকুটে যাচ্ছি। বসের চোখ ফাঁকি দিয়ে শেষবারের মতো শিফাকে পাঠা। ভালো করে মাপ চেয়ে নেব। যা করছেন মোটেও ভালো হচ্ছে না শেজার বাবা। সাদা শার্ট, কালো প্যান্ট পরনে। শার্টের হাতা গুটিয়ে নিজেকে পরিপাটি করে সাজিয়ে ডান হিল আইকনের পারফিউম বডিতে স্প্রে করলো। দিয়াকে ধরে নিজের দিকে ঘুরিয়ে চট করে পাতলা অথরে অথর ছুঁয়ে বলল, এসব নিয়ে আপনি না ভাবলেও চলবে বেগম শাহাদ। মুখটা মলিন করে অন্যদিকে তাকিয়ে খাটের কোনায় বসে বিড়বিড় করে বলল, ভালোবাসায় এই লোকটার কি অ্যালার্জি বুঝি না আমি। সব জায়গায় ঘাপলা পাকাবে, রহস্য করা যেন স্বভাব তার। কিছু বললে তুমি? না, কি বলবো, কিছু না। যাচ্ছেন কোথায়? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কাজ আছে বাইরে,
আমি এখন বের হলে রাতে ফিরবে একেবারে। সন্ধ্যায় গাড়ি আসলে তৈরি হয়ে যাও, একটা ইনভাইটেশন আছে। আমি একা? না, তুমি, আব্বু, আম্মু এবং মেজর। যেতে ইচ্ছে করছে না। আজ তোমার একটা স্বপ্ন পূরণ হবে শাহাদ প্রিয়া, যা শাহাদ ইমরোজ কখনোই করতো না, আজ তা করবে। কাছে এসে স্ত্রীর কপালে ওষ্ঠ ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল। দেখে গেল অজানা কৌতূহল কি হতে যাচ্ছে। পায়ের উপর পা তুলে এক হাতে কফি, অন্য হাতে জ্বলন্ত সিগারেট, কাপের কফিটুকু ঘুরিয়ে ঘুরিয়ে চেনা পরিচিত হাসিটা দিয়ে বলল, মিস এলিন, আমি কিন্তু একান্তই আমার সহধর্মিনীর। যে কাজ বিগত 1 বছর ধরে করে যাচ্ছেন সেটা বন্ধ করার জন্য বহুবার বলেছি। কাজটা করতে গিয়ে নিজের বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করলেন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আপনি, আপনাকে এসব মানায় না। শাহাদ ইমরোজ একান্তই তার ব্যক্তিগত নারীর। প্রথমবার কেউ ভুল করলে তাকে মাফ করে দিই, দ্বিতীয়বার বুঝিয়ে বলি কৌশলে, তৃতীয়বার শাস্তি দিই। গত রাতে আমার স্ত্রীকে মেসেজে আজকের যা ঘটবে সেসব ঘটনা বলার একেবারেই অনুচিত হয়েছে। আমার পেছনে যে স্পাই লাগিয়েছেন সেই স্পাই কিন্তু আমার আন্ডারে থাকা নেভি অফিসার। মাথা নত এলিনের। সে চেয়েছিল ওর বাবার পাওয়ার কাজে লাগিয়ে শাহাদের সাথে সখ্যতা করে তুলতে। যদি দিয়ার মনে শাহাদ সম্পর্কে বিষ ঢুকিয়ে দেওয়া যায় তবে তাদের মুছে ভুল বুঝাবুঝি হতে পারে। এলিনের রাস্তা স্বচ্ছ হবে। গত রাতে দিয়ার ফোনে অপরিচিত নাম্বার থেকে কিছু ডকুমেন্টস এবং ভিডিও পাঠানো হয়েছে। প্রতিটি ছবিতে শাহাদ ওর কিছু মেল এবং ফিমেল এক্স কালিগদের সাথে আলোচনায় বসেছিল। দিয়া তখন ওয়াশরুমে। দুইবার কল এসেছে। শাহাদ দিয়াকে কয়েকবার টাকার পর দিয়া জানালো কার মেসেজ যেন দেখে। এই মেসেজের আত্মপান্ত পড়ে অনেক সমস্যার সমাধান হয়ে গেল। এনিওয়ে এলিন, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি। আজ আপনি বাসায় ফিরতে পারছেন না, আগামীকাল যেতে পারবেন। আপনি আমার সারপ্রাইজ নষ্ট করে দেওয়ার পায়তারা করছেন, আমি তা কিছুতেই মেনে নেব না মিস। আজকের জন্য শাহাদের আতিথেয়তা গ্রহণ করুন। বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। শাহাদের ইশারায় কিছু মুখোশ পরা মানুষ এলিনকে নিয়ে গেল। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল সকলের অজানা। কি হবে এখন? চারিদিকে একই সংবাদ। সাবেক এমপি রায়হান মাহমুদের ছেলে শাহাদ ইমরোজ এমপি পদ থেকে ইস্তফা দিয়েছেন। গণমাধ্যমকে জানানো হয়েছে তিনি নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে কারো কোনো হাত নেই এবং কেউ তাকে জোরাজুরি করেননি। তিনি আরও জানিয়েছেন এই ব্যাপারে তিনি কথা বলতে আগ্রহী নন। সোফায় বসে রায়হান সাহেব চ্যানেল ঘুরিয়ে দেখছেন এখনকার এই তাজা খবর। বিকেল 3টা থেকে এই সংবাদ প্রচার করা শুরু হয়েছে। শাহাদকে ফোন দেওয়া হচ্ছে, সে ব্যস্ত। বাড়ির সকলে বেশ চিন্তিত। দিয়াকে প্রশ্ন করা হয়েছে, দিয়া জানিয়েছে সে এখন ভোরে জানতে পেরেছে। শাহাদের প্রত্যুত্তর ও শ্বশুরকে জানিয়েছে। সর্বোপরি চিন্তাগ্রস্ত বাড়ির লোকজন। শাহিন ওদের বাবা মাকে জানালো। এখনকার ইনভিটেশনের কথা সকলকে তৈরি হয়ে নিতে বলল। রায়হান সাহেব খানিকটা আক্রোশ নিয়ে বলল, ও কি করতে চাচ্ছে? শাহিন মাথা নত করে বলল, আব্বু আমাকে জানিয়েছে বাসার সবাইকে নিয়ে সন্ধ্যা 7টার মধ্যে কক্সবাজার রওনা হতে। নীরা তো ট্রাভেল করতে গেলে শরীর খারাপ করবে, তাই ওকে, আম্মুকে আর আপনাকে এয়ারে পাঠাতে বলেছে। সুলতানা কবির স্তব্ধ হয়ে বলল, ওকে কি গোটা জেনারেশন নিয়ে রওনা হতে বলেছি নাকি? জি আম্মু। দিয়া মুখটা পেঁচার মতো করে বলল, আবার জার্নি? সরি ভাবিমা, কিছু করার নেই। বিনা বাক্য ব্যয়ে সকলে রাজি হয়ে তৈরি হতে গেল। দিয়া শাহাদকে ফোনে কয়েকবার চেষ্টা করেও পাচ্ছে না। কিছুটা বিরক্ত ঝাড়লো মুখে। মেসেজ করলো, এই মেয়েটাকে নিয়ে একা কিভাবে ট্রাভেল করবো এতখানি পথ? আপনি কোথায় শেজার বাবা? আরামপ্রদ জামা নিজে পরে মেয়েকেও পরিয়ে দিল। ঘন্টা খানেক পার হলো, তবুও রিপ্লাই না আসাতে বুঝেই গেল ইচ্ছে করে বলেছে। তবে এটাই কি সারপ্রাইজ? দম ফেলে ব্যাগ গুছাতে লাগলো। অপরাহ্ন কন্যার আগমনী গান। আছরের নামাজ আদায় করে ছাদের কোল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়ে আছে পাভেল। কিছুক্ষণের মাঝেই সবাই মিলে রওনা হবে কক্সবাজার। শিফাকে তো বুঝিয়েছে কিছুক্ষণ আগে। মেয়েটা কি বুঝলো কে জানে। নিজেকে বুঝাতেই অক্ষম পাভেল। যখনই শিফার স্নিগ্ধ ক্রন্দনরত মুখটা ভেসে ওঠে, মনের কোণে বিষাদের ঘন্টা বাজতে থাকে। শোক যেন ছেয়ে যাচ্ছে চারদিকে। কিছুক্ষণ আগের ঘটনা বুকের ব্যথাটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। এই ব্যথা কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না। চিলেকোঠায় এসেছিল শিফা,
পাশাপাশি বসেছে দুজন। শিফার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, শিফা তুমি বড় হচ্ছ, তোমার ভাইজানেরা তোমাকে কত করে বোঝাচ্ছে, অবস্থ নও তুমি, কেন পাগলামি করছো? এই বাড়িতে যাই হয় সব খবর ভাইজানের কাছে চলে যায়। উনি তো আমার ওপর রেগে আছে। তোমাকে ভালোবাসা মানুষের অভাব নেই শিফা, কিন্তু আমার তো শুধু ভাইজান আছে। বসও উনি, অভিভাবকও তিনি। তার হাত আমার উপর থেকে সরে গেলে তো আমি ভেতরে ভেতর শেষ হয়ে যাব। কেন সাধারণ ব্যাপারটা বুঝতে চাইছো না? কি পেয়েছো আমার মাঝে? শিফা চোখের পানি মুছে তাকিয়ে বলল, ভাইজানকে আমি বলেছি সেদিনের কথা। আমাকে আপনারা দুজন মিলে মেরেছেন, প্রতিবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। কিসের এত দম্ভ আপনার? বাসলাম না ভালো আপনাকে, করলাম না বিয়ে, তাতে কি? আমি ছোট মানুষ বলে শুধু তাচ্ছিল্যই করেছেন, কোনো দিন গুরুত্ব দিয়ে কথা বলেছেন? বলেননি। থেমে নাক টেনে বলল, আমি ভাইজানের কাছে কিছু লুকাই না। আপনাকে ভালোবাসার কথা লুকিয়েছিলাম আগে, সেদিন ফোনে এই কথাও বলে দিয়েছি। যেহেতু একতরফা ভালোবাসা, তাই আপনার কাছে দোষ পড়ার আগেই বলে দিয়েছি যে সব দোষ আমার। আগে হোক বা পরে ভাইজান খবর পেয়েই যাবে, তখন হয়তো আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। আমি চাই না আমার জন্য ভাইজান আপনাকে ভুল বুঝুক। শেফালি আপার জন্য আজ অবধি নোমান ভাইকে মাফ করেনি। আমাকে আর বোঝাতে হবে না। আপনি বললেন তাই এখানে এলাম, নতুবা আসতাম না। বিয়ে করে নিন, আপনি আমার ভাগ্যে নেই। চোখের কোণায় চিকচিক করছে পানি। তর্জনী দিয়ে চেপে নিল পানিটুকু। শিফার মাথায় হাত রেখে কম্পিত গলায় বলল, দোয়া করি অনেক ভালো থাকো। বেরিয়ে যাবে দরজা দিয়ে, তখনই শিফা পেছন থেকে ডাকলো, পাভেল ভাই। ঘাড় ঘুরিয়ে উত্তর দিল। ছুটে এলো শিফা, আছড়ে পড়ল পাভেলের বুকে। দরজায় ঠেস দিয়ে পাভেল নিজের ভারসাম্য রক্ষা করলো। ঘটনার আকস্মিকতায় কিছুটা হেলে পড়লেও সামলে নিল নিজেকে। বুকের মাঝে ধুকপুকানি বেড়েই চলেছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফেটে যাবে হৃৎপিণ্ড। মেয়েটা উচ্চস্বরে কেঁদে বলছে, আমি জানি আমিই প্রথম নারী যে আপনার বুকে এসেছি। আপনি আমার ছিলেন, আমার আছেন এবং আমারই থাকবেন, কিন্তু কখনো আমি দাবি করব না আপনি আমার। রোবটের মতো হাত দুটো সোজা করে রেখেছে। শিফা আঁকড়ে ধরেছে পাভেলকে, চোখ বন্ধ দুজনের। পাভেলের অন্তরের খবর কেউ রাখে না। মন চাইছে মেয়েটাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে। সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি অনুভূতি এত প্রবল কেন? পাভেলের কাছে কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিচে চলে গেল শিফা। মেয়েটা চলে যাবার পর একই জায়গায় বুকে হাত দিয়ে বসে আছে মানুষটা। এই মুহূর্ত ওর জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। যদি সাধ্য থাকতো তবে ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখতো। ভাইজানকে জানাতে হবে বিয়ে করবে না কাউকে। শিফাকে চাওয়ার সাহস নেই, তবে বিয়ে করবে না এতটুকু তো বলা যেতেই পারে। গাড়ি ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা পেরোতেই 3 ঘন্টা লেগেছে, রাস্তায় জ্যাম। এরপর কুমিল্লা, চট্টগ্রাম, ঘন্টাখানেকের মাঝেই পৌঁছে যাবে হোটেলে। স্বপ্নের সিন্ধু ন্যাভি হোটেল। পৌঁছাতে পৌঁছাতে প্রায় মধ্যরাত। রায়হান সাহেব, সুলতানা কবির এবং নীরাকে আগেই রিসিভ করে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। বাকিরা আসার পর দেখতে পেল বেশ কিছু সাদা পোশাক পরা অফিসার দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য। একসাথে 2টো গাড়ি ঢুকলো হোটেলে। সম্পূর্ণ নিরাপত্তার সাথে ভেতরে নেওয়া হলো তাদের। হালকা কিছু খেয়ে সকলে রেস্ট নিতে চলে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এখানে আসার পর সব কটা পুরুষ মানুষ গায়েব, রায়হান সাহেব ব্যতীত। দিয়া মেয়েকে নিয়ে একা কামরায় ভয় পাচ্ছে। এদিকে শিফা, শেফালি এক কামরায়, নওরিন একা। এক থমথমে পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি কামরায় সামনে সন্তা টাইপের সিকিউরিটি অফিসার পাহারায় বসিয়েছে। শাহেজাকে খাওয়িয়ে ঘুম পাড়াতে যাবে এই মেয়ে ওদিকে শাহাদকে খুঁজে বেড়াচ্ছে। দিয়া মেয়ের কষ্ট বুঝতে পারছে। আগের দিন থেকে শাহাদকে দেখতে না পেয়ে অস্থির হয়ে আছে। কাকে দিয়ে খবর পাঠাবে? লিমনকে ফোন দিতেই ফোন ব্যস্ত, পাভেলের ফোন বন্ধ। শাহিনের ফোনে লাইন পেয়ে শাহিনকে বলল, ভাইয়া আপনার ভাইজান কোথায়? সে যে কিছুতেই থামছে না, বাবা বাবা করে অস্থির করে তুলেছে। শাহিন জানালো, ভাবিমা আমি নিজেও ভাইজানকে রিস্ক করতে পারছি না, আমি আসছি।
দিয়া ঘুম চোখে খোলা রাখতে পারছে না। এদিকে শাহেজা দিয়াকে বলছে হিচকি তুলতে তুলতে, বাবা তাবো, বাবা নিয়ে দাও মা, বাবা তাবো। হ্যাঁ মা, বাবা দাবো তো আমরা, বাবা আসবে। রুম ঠক ঠক আওয়াজ হতে দিয়া খুলে দেখলো শাহিন আর লিমন দাঁড়িয়ে আছে। শাহিন হাত বাড়িয়ে বলল, ভাবি দিন, আপনি রেস্ট নিন, আমরা নিচে আছি ওকে নিয়ে, কিছু লাগলে কল দিব। ভাইজানকে রিস্ক করতে পারলে তো হলোই। দিয়া নিজেও আর পারছিল না দুষ্ট মেয়েটাকে নিয়ে। শাহিন এবং লিমনকে ওর ড্রেস দিল, ডায়পার বদলে দিল, চাচাদের সাথে খুশি মনে চলে যাচ্ছে, কারণ সে ওর বাবার কাছে যাবে। ওর ধারণা চাচারা ওর বাবার কাছে নিয়ে যাবে। বের হতে হতে দিয়াকে বলল, ভয় পেও না মা, তেজা হারলো, তেজা আব্বে, তেজা টাটা উম্মা। দিয়া নাক মুখ কুচকে বলে, দেখছেন মেয়ের সাহস, এতক্ষণ আমার মাথা শেষ করেছে, এখন আমার জ্ঞান দিচ্ছে বাপের ফটোকপি হয়েছে। শাহিনের কোলে উঠেছে, কাঁধের পেছনে নিজের ওয়াটারমেলন বেবি ব্যাগটা ঝুলিয়েছে, ওটার ভেতর সুতির জামা। এই সময়টা সবাই ঘুমাচ্ছে আর এই মেয়ের ঘুম নেই, সারা গাড়িতে ঘুমিয়েছে। শাহিন লিমনকে উদ্দেশ্য করে দিয়া বলল, ভাই বেশি বিরক্ত করলে দিয়ে যাবেন, এই মেয়ে চাচুদের জ্বালাবে না। তু তেজা গুড, তুমাও তুমি, তেজা চকলেট কাবে চাচ্ছু। কিসের চকলেট? ভাইয়া চকলেট দেবে না। এই আমার কাছে আয়, তোর যাওয়ার দরকার নেই, গিয়ে সবার মাথার উপর নাচবি জানি আমি। দিল কান্না জোরে। এদিকে শাহিন লিমন হাসতে হাসতে শেষ। শাহিন ভাবিকে বলল, ভাবি মা আপনি ঘুমান, আমি দেখছি আমাদের শাহজাদিকে। চুপ করে চাচুর গালে চুমু খেলো। লিমন হেসে বলল, সব শিখে গিয়েছে। দিয়া হেসে বলল, আমাদেরই তো রক্ত, কিভাবে মানুষকে বসে আনতে হয় তা ভালো জানে। ভাইয়া বেশি লাই দেবেন না যেন। লিমন হেসে বলে উঠল, ফিকার নট ভাবিমা, ওকে বাদর বানানোর জন্য স্পেশাল ট্রেনিং নিয়েছি আমি। দিয়া হেসে মজা দেখছে মেয়ের সাথে চাচাদের। ওরা চলে যেতেই দিয়া বিছানায় শরীর এলিয়ে দিল। কি ধকল যাচ্ছে শরীরের উপর দিয়ে। বন্ধ কামরায় এলিন আশপাশটা লক্ষ্য করে বুঝলো এই কামরা কোনো পশ এরিয়ায় অবস্থিত। সকাল না রাত কিছুই বোঝা যাচ্ছে না। গতকাল থেকে এখানে বন্দি শোনা যাচ্ছে, আজ ছেড়ে দেবে, কিন্তু সাহাদের কোনো ভয় নেই। যদি ছেড়ে দেয় এরপর সব কথা এলিন ফাঁস করে দিলে কি হবে? বেশ কিছুদিন আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে। সাহাদের মোহে পড়ে ওর বাবার পাওয়ার ব্যাপারটা ওর সান্নিধ্যে পৌঁছাতে ব্যবহার করেছিল। ওর বাবা সেটা জানে। ওর বাবার সাথে যখন সেনাবাহিনীর জেনারেল, নৌবাহিনীর অ্যাডমিরালদের গোপন বৈঠক হচ্ছিল, অনেকাংশে কানে আসে এলিনের। সব ছাড়িয়ে উদ্দেশ্য ছিল সাহাদকে নিজের করে পাওয়া। একই ভুল করেছিল মনি, মুখে বাঁধা, হাত পা বাঁধা। তৎক্ষণাৎ দরজা খুলে প্রবেশ করলো একজন ভদ্রলোক। অদ্ভুতভাবে সেই ভদ্রলোককে দেখে অবাকের চরম পর্যায়ে অবস্থান করছে এলিনের সব কটা ইন্দ্রিয়। হতবাক হয়ে চেয়ে আছে। ভদ্রলোক কাঠ কাঠ গলায় বললেন, আশা করি ভালো আছো, আর বেশিক্ষণ নেই। সঠিক সময় তোমাকে খাবার দেওয়ার কথা থাকলেও তবুও তা দেয়া হচ্ছে না আমার নির্দেশে। বয়স এখন 65 বছর। এই বয়সে নিজের নাম, যশ, সততা ধরে রেখেছি। তুমি মেয়ে, আমার সম্মান এক নিমিষে মিশিয়ে দিবে তা তো হতে দিব না। বাবা হিসাবে সম্পূর্ণ দায়িত্ব পালন করেছি, এখন মেয়ে হওয়ার পরীক্ষা দাও। শায়দ আমার অনেক স্নেহের, ওর গোপনীয়তা শুধু রক্ষা করা আমার নয়, পুরো দেশের কর্তব্য। সেখানে তুমি আমার মেয়ে হয়ে দেশের এত বড় একটা ক্ষতি করবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দুঃখিত মা, আমাদের কাজ শেষ হলে তুমি ছাড়া পাবে। এখানে শাহাদে তোমাকে আটকে রেখেছে আমার নির্দেশে। মাথায় কোনো কুবুদ্ধি থাকলে ঝেড়ে ফেলো। শাহাদকে পাওয়ার নেশায় এতটাই বুধ হয়ে আছো যে ভুলে গেছো শাহাদের সাজানোর সংসার আছে। মন ভুল আরও একজন করেছিল, যার সঙ্গে এখন পঙ্গুত্ব। আমি চাই না তুমি এমন কিছু গ্রহণ করো। তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দেবো, তুমি সেখানে সেফ, এমন সিকিউর। এখন তুমি একটা গুন্ডা অপরাধীর মতো বাধা হিসাবেই থাকো। যে অপরাধ তুমি করতে যাচ্ছিলে
এতে দেশের যে পরিমাণ ক্ষতি হতো আমার প্রাণ দিয়েও তা পূরণ করা যেত না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।